ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারে আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আমরা এই প্রতিরোধ ও বিদ্রোহের অন্যতম মূল যে অংশটা, যেটার থেকে ইম্পর্টেন্ট, তো মানে এই চ্যাপ্টারটা তো ইম্পর্টেন্ট অবশ্যই, সাথে বড় কোশ্চেন 110%ই থাকে থেকে আমার মাধ্যমিকের সময় এসেছিল, তোমাদের সময় আসতে পারে, নীল বিদ্রোহ। ঠিক আছে, এই নীল বিদ্রোহটা সম্পর্কে আমরা জানবো। নীল বিদ্রোহ শুরু হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। তো নীল বিদ্রোহের নাম থেকে তোমরা বুঝতে পারছো যে যে নীল চাষকে কেন্দ্র করে এই নীল বিদ্রোহ শুরু হয়েছিল। ঠিক আছে, তো নীল চাষটা কেন শুরু হলো জানতে হবে। নীল হচ্ছে এক ধরনের শস্য। ঠিক আছে, এইটার থেকে মানে ইন্ডিগো এক ধরনের ফসল, যেটার থেকে নিংড়ে নীল রং বের করা হতো, যেটাকে ব্রিটিশরা তাদের যে কারখানা ছিল ইংল্যান্ডে সেখানে পাঠাতো। সেখান থেকে তারা বিভিন্ন রং, বিশেষ করে কাপড়ের রং তারা তৈরি করতো। কিন্তু এটা কিন্তু তৈরি করেছিলেন প্রথম লর্ড বোনার্ড। তিনি নীল চাষটাকে শুরু করান। ইনি একজন ফরাসি ব্যক্তি ছিলেন এবং ভারতবর্ষে প্রথম ক্যারেল ব্লুম নামের জনৈক ব্যক্তি, ব্রিটিশ কোম্পানির, তিনি এটা শুরু করেন কোথায়? হুগলিতে। ঠিক আছে, তো নীল চাষের ইতিহাসটা কিরকম ছিল? প্রথমে তো নীল চাষটা সাধারণ জনগণকে নিজেদের ইচ্ছাতেই মানে তোমার আগ্রহের বশে করতো, কিন্তু নীল চাষ ছিল অত্যন্ত ব্যয়সাপূর্ণ। ঠিক আছে, প্রচুর প্রচুর খরচ যেত। শুধু যে খরচ হতো তাই নয়, তার সাথে তোমার যে লভ্যাংশ সেটা দিয়ে তারা মানে কোনো কাজে লাগাতে পারতো না। কারণ নীল দিয়ে তারা কি করবে? সাধারণ ভারতের বা বাঙালিরা তারা কি করবে? কোনো তো কাজ নেই তাদের, পুরোটাই বেঁচে দিতে হতো এবং তা দিয়ে যা টাকা পেতো তা দিয়ে ফসল কিনতে পারতো না। এবং আস্তে আস্তে এত নীলকর সাহেব এবং নীলকুঠি গড়ে উঠলো। এই নীলকুঠি এবং নীলকর সাহেবদের ব্যাপারটা কি, বাংলায় বিভিন্ন জায়গায় জায়গায় তখন যেখানে যেখানে চাষ হতো সেখানে নীলকর সাহেব বলে একজনকে নিযুক্ত করা হতো। সে নিজের কুঠি বানিয়ে রাখতো। সে প্রায় জমিদারদের মতো অত্যাচার শুরু করতো যে এই চাষ করতেই হবে, এই চাষ করো। তো এর জমি কেড়ে নিত, জমি প্রথমে তো কিনে নিত, তারপর কেড়ে নিয়ে শুরু করলো। সেখানে জোর করে যে জমি চাষ করা শুরু করলো। এবং নীলকররা অত্যন্ত উচ্ছৃঙ্খল এবং অত্যন্ত মানে বিলাসী জীবনযাপন করতেন। প্রচন্ড তোমার অত্যাচার করতেন সাধারণ বাঙালি চাষিদের ওপর। ঠিক আছে, তো 1830 খ্রিস্টাব্দ নাগাদ একটা নতুন আইন হলো যে দাদন নিয়ে কেউ আর, পঞ্চম আইন যাকে বলে, এখানে লেখা রয়েছে 1830-এর পঞ্চম আইন, যে দাদন নিয়ে কেউ আর নীল চাষ করবো না এটা বলতে পারবে না, তাহলে তার শাস্তি হবে আদালতে নিয়ে গিয়ে। তো দাদন কি ছিল? দাদন হচ্ছে এক ধরনের ট্যাক্স দেওয়া হতো। ঠিক আছে, এক ধরনের লোন দেওয়া হতো, ট্যাক্স না, লোন দেওয়া হতো। এই লোনের মাধ্যমে চাষিরা সেইটাকে ইনভেস্ট করতেন। 2 টাকা করে দাদন দেওয়া হতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তখনকার দিনে 2 টাকা কিন্তু অনেক টাকা, এবং এই 2 টাকা কোনো চাষি কোনোদিনও, এমন ভাবে সুদের ব্যবস্থাটা করা ছিল, কোনোদিনও তোমার সেখান থেকে বেরিয়ে আসতে পারতো না, এবং প্রজন্মের পর প্রজন্ম নীল চাষ করে করে তাদের শেষ হয়ে যেতে হতো। তো সিপাহী বিদ্রোহের পরে এই নীল চাষকে কেন্দ্র করে বাংলার মানুষ প্রচন্ড খেপে গেল, বিশেষ করে চাষিরা। এটা মূলত কোথায়? দক্ষিণবঙ্গে 24 পরগনা, নদিয়া, তারপর সুন্দরবন, ওই পাশের খুলনা, এই অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুরো বাংলায় এই রাগটা, কৃষক আন্দোলনের এই রাগটা ছড়িয়ে পড়ে। প্রথম নেতৃত্ব দেন, প্রথম ছড়ায় নদিয়াতে, এবং বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয় নীল চাষ করব না বলে। ঠিক আছে, নীলকরদের কুঠি বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হতো, নীলকরদের নির্মমভাবে হত্যা করা হতো, নীল চাষের জমি পুড়িয়ে দেওয়া হতো। এইভাবে এই আন্দোলন বা বিদ্রোহটা শুরু হয়। ঠিক আছে, তো এইবার নীল বিদ্রোহ যখন হচ্ছে তখন অন্যান্য মুর্শিদাবাদ, কোচবিহার, মালদা, ওই পাশে তোমার ঢাকা পর্যন্ত এই আন্দোলন যখন ছড়িয়ে যাচ্ছে, তখন আর কেউ ধর্মটা দেখছে না। রফিক মন্ডল, কাদের মোল্লা, মেঘাই সর্দারদের মতো ইসলামিক ব্যক্তিরাও এই আন্দোলনে সমানভাবে যুক্ত হন এবং তাদের প্রাণ দিতে শুরু করেন। নীল চাষ কিন্তু অত্যন্ত একটা রক্তক্ষয়ী আন্দোলন হয়ে গেছিল। ঠিক আছে, মূলত বন্দুকের বিরুদ্ধে লাঠি সোঁটা তীর্থনুক নিয়ে তারা আন্দোলন করছে। পিঁপড়ের পালের মতো তখনকার দিনে মানে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রকাশিত হয়েছে যে পিঁপড়ের পালের মতো কৃষকদেরকে হত্যা করা হতো। পিঁপড়ের পালের হত্যাটা দেখেছো তো? যে তুমি ধরো তোমার বাড়ির ওপর মেঝে দিয়ে পিঁপড়ে যাচ্ছে, তুমি একটা পা দিয়ে এরকম চাপা দিলে বা সরিয়ে দিলে, অনেকগুলো মানে প্রায় 60-70টা একবারই মারা গেল, ওরকম ভাবে হতো। তাও তারা থামতো না, তারা আন্দোলনটা চালিয়ে যেত। শুধু তাই নয়, বেশ কিছু জমিদার যেরকম নীল বিদ্রোহের মানে নীলকর সাহেবদের সপক্ষে ছিল, সেরকম রামরতন রায়, শ্রীহরি রায়,
দিকপতি আচার্যের মতো যে জমিদার, তারা কিন্তু নীল বিদ্রোহকে সমর্থন করেছিল। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারা কি সরাসরি ভাবে বিদ্রোহের ময়দানে চলে গেছিল? না, তারা অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে সাহায্য করেছিলেন। ঠিক আছে, এবং এখানে বলা হলো যে নীল বিদ্রোহ বাকি আর যে কৃষক বিদ্রোহ হয়েছে সেরকমই কিছুটা ছিল। হ্যাঁ, অনেক বেশি রক্তক্ষয়ী ছিল, অনেক বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল, কিন্তু এই বিদ্রোহটার ইম্পর্টেন্স অন্য একটা জায়গায়, যেটা তোমাদেরকে পরীক্ষায় দেবে এবং পরীক্ষায় লিখতে হবে, যে এইটা কিন্তু বাঙালি এলিট শ্রেণী, আমরা আগের চ্যাপ্টারে বলেছি বাঙালি এলিট শ্রেণীর কাছে অব্দি পৌঁছেছিল। আমরা যে সময়ের কথা বলছি সেই সময় কিন্তু এই সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহের কথা বাঙালি এলিট শ্রেণী অত জানতে পারতো না। এবং 1857 বিদ্রোহেও, যেটা মহাবিদ্রোহ, সেখানে বাঙালি সমাজ সেইভাবে কিন্তু যুক্ত হয়নি। হ্যাঁ, সূচনা হয়েছিল অবশ্যই মঙ্গল পাণ্ডের হাত ধরে তোমার ব্যারাকপুরের সেনা ছাউনিতে, কিন্তু সেটা মূলত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে দিল্লি, এই অঞ্চলগুলোর উপরে বেস করে তৈরি ছিল মহাবিদ্রোহটা। কিন্তু এই নীল বিদ্রোহ সম্পূর্ণভাবে, মানে মহাবিদ্রোহের 2 বছর পরে, 1.5 থেকে 2 বছর পরে এই বিদ্রোহ শুরু হয়ে যায়। মহাবিদ্রোহের আগুনও তখনও জ্বলছে, ব্রিটিশরা সেইভাবে থিতু হতে পারেনি। তো এই আন্দোলন শুরু হয় এবং প্রবল আকার ধারণ করে। তোমার মানে 24 পরগনা, নদিয়াতে তো শুরুই হয়, মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে বর্ধমান, খুলনা, তারপর হচ্ছে ওই পাশে রাজশাহী অব্দি চলে যায়। এই বিদ্রোহ রাজশাহী অব্দি চলে যায়। তো এইভাবে এগোচ্ছে, এবং যেটা বলছিলাম যে এলিট শ্রেণীর কাছে কিভাবে পৌঁছলো, হিন্দু প্যাট্রিয়ট নাম তো তোমরা পড়েছো আগের চ্যাপ্টারে। দিগদর্শন, আরো একটা তখনকার নামী পত্রিকা, সম্প্রকাশ, এই পত্রিকাগুলোতে এই বিদ্রোহ সম্পর্কে লেখা হতে থাকলো। কৃষকদের মুভমেন্ট, কৃষকরা কি করলো, মানে এখনকার খবরের কাগজে যেভাবে রেগুলার বেসিসে কোনো ধরো যুদ্ধ বাঁধলো বা দাঙ্গা বাঁধলো, কিছুদিন আগে যে একটা ভারত পাকিস্তানের মধ্যে তোমার একটা সংঘাত হলো, সেটা নিয়ে যখন রোজ রোজ লেখা হতো, সেরকম তখনকার দিনেও কিন্তু এই পত্রিকাগুলো, এগুলো মূলত সাপ্তাহিক বা মাসিক ছিল, তাও যেখানে রেগুলার বেসিসে থাকতো। বাঙালির এলিট শ্রেণী বা কলকাতার মানুষের একটা আগ্রহ বাড়ে এবং তারা সাহায্য করতে থাকে, তারা কৃষকদের মানে মানসিকভাবে তাদের পাশে থাকে, যার ফলস্বরূপ হচ্ছে এই জমিদাররা তাদের পাশে ছিল। হয়তো অনেক জমিদারিতে কৃষক এই নীল বিদ্রোহ হয়ও নি, নীল চাষ হয়ও না, তারাও অর্থের দিক থেকে সাহায্য করতো বা রাজনৈতিক ভাবে সাহায্য করতো। যার উদাহরণ একটু পরে দিচ্ছি। তো এই নীল বিদ্রোহ যখন চলছে, ব্রিটিশ সরকার তখন বুঝতে পারলো যে এই বিদ্রোহকে কড়া হাতে দমন করতে হবে, নইলে একেতে তো মহাবিদ্রোহের মধ্যে একটা বড় বিদ্রোহ চলে গেছে, মানে সিপাহীরা একটা তোমার বিদ্রোহ করেছে, এরপর যদি কৃষকরা বিদ্রোহ করে, ব্রিটিশরা সাসপেন্ড করা সম্ভব হবে না। তখন তোমার হচ্ছে তারা এই বিদ্রোহকে তো দমন করলো 1860 এই বিদ্রোহ দমন হলো, এবং 1862-তে ইন্ডিগো আইন বা নীল আইন চালু হলো, যার মাধ্যমে বলা হলো যে ওই দাদন ফাদন আর কিছু না, যার ইচ্ছে হবে সে নীল চাষ করবে, যার ইচ্ছে হবে না সে চাষ করবে না। এবং 1868-তে আইন করে নীল চাষকে তোমার বলতে গেলে সেই একেবারেই, মানে এই যে দাদন প্রথা থেকে শুরু করে যা যা ছিল নীলকরদের ক্ষমতা, সবকিছু সরিয়ে ফেলা হলো। ঠিক আছে, এইবার হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের বলবো। ইম্পর্টেন্ট ফ্যাক্ট গুলো কি কি হবে, যে এই নীল বিদ্রোহকে কেন্দ্র করে সাহিত্যিক বা বলতে পারো নাট্যকার কে বলতে হবে, তোমাদের কমেন্ট করে লিখতে হবে। এই নীল দর্পণ নাটকটা রচনা করে, এটা আমি পড়িয়েছি, কে লেখেন তোমরা কমেন্টে জানাবে। আর এই নীল দর্পণ রচনার জন্য একজন পাদ্রীকে গ্রেফতার করা হয়, কারণ তিনি তো অন্য নামে লেখেন গল্পটা, মানে নাটকটা তিনি মানে ছদ্মনামে লেখেন, সেটা একজন পাদ্রীর নামে, তাকে অ্যারেস্ট করা হয়। সেখানে বলা হয়, এর ঐতিহাসিক সত্যতা কতটা আমি জানি না, বেশ কিছু ঐতিহাসিক কিছু নথি দেখান, তাও এটা প্রামাণ্য নথি নয়। কালী প্রসন্ন সিংহ নামটা মনে আছে তো? কালী প্রসন্ন সিংহ আমি বলেছিলাম মনে আছে কখনো, এখন আর একবার বলছি যে কালী প্রসন্ন সিংহ কিন্তু যে সেই যে জরিমানা সেইটা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন। কালী প্রসন্ন সিংহ কিন্তু একটা বলতে গেলে জমিদার পরিবারেরই ছেলে ছিলেন।
তো কালীপ্রসন্ন সিংহ ছাড়িয়েন। তাহলে দেখতে পাচ্ছ যে এই যে কৃষক বিদ্রোহ, আগের দিনের ভিডিওতে আমি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কাইন্ড অফ ধর্মীয় বিদ্রোহ আর কৃষক বিদ্রোহের মাঝামাঝি ছিল, এটা সম্পূর্ণ একটা কৃষক বিদ্রোহ, এখানে ধর্মের কোনো জায়গা ছিল না। একটা চাষকে কেন্দ্র করে কতটা বড় আকার ধারণ করেছিল, ঠিক আছে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ অব্দি এবং বিহার উড়িষ্যারও কিছু কিছু অংশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে, বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এইবার এটা কিন্তু হিসাব মতো তোমাদের শেষ অংশ, মানে এই চ্যাপ্টারে শেষ পার্টটায় আমি আগে পড়ালাম, মহাবিহার ফরাজি আন্দোলনটা আমি তোমাদের পরে পড়াবো, কারণ একটু অন্য বিষয়ের উপর আছে, পরের ভিডিওতে ওটা দেখতে পাবে। তো বলতে গেলে এই চ্যাপ্টারের শেষ অংশ হচ্ছে নীল বিদ্রোহ। তো এতগুলো দিন, মানে এত প্রায় 3টে না 6টা মতো ভিডিও, আমার ঠিক মনে নেই কতগুলো ভিডিও হয়েছে, তো সেই ভিডিওগুলো থেকে দেখে বুঝতে পারছো তো যে শুধুমাত্র চাষ করার জন্য, জমির জন্য ভারতের স্বাধীনতার প্রাক মুহূর্তে কি বড় বড় সব আন্দোলন হয়ে গেছে, যেগুলো কিন্তু সেইভাবে থাকে না, কোনো জায়গায় লেখা হয় না। আমরা মূলত ওই যারা বন্দুকের গুলি ছুড়েছে তাদের নামটাই মনে রাখি, কিন্তু তাদের যেরকম ভূমিকা আছে এই সমস্ত নেতাদের নামও কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এদের নাম কিন্তু আমরা মনে রাখি না, কিন্তু এই নামগুলো মনে রাখতে হবে আমাদের। তাদের বলিদানও কিন্তু কম নয়, তাদের বলিদানেরও মূল্য রয়েছে। তারা গ্রাম বাংলা থেকে শুরু করেছিলেন, পরবর্তীকালে সেটা শহরে ছড়ায়, শহরে ছড়ালে কি হচ্ছে, শহরে ব্রিটিশরা থাকতো, ব্রিটিশদের অফিস আদালত ছিল, বড় ক্ষতি করা যাচ্ছে, কিন্তু এরা কিন্তু সূচনাটা করেন, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো এর থেকেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো জানার কিছু থাকে বা বইয়ের থেকে কোনো অংশ বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি তোমাদেরকে কোনো ডাউট সলভিং ক্লাসে সেগুলো বুঝিয়ে দেবো, বা কমেন্টের রিপ্লাইতেও আমি সেগুলোর উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই অবধিই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।